কীর্তির সঙ্গে সঙ্গে ইগোটার তো সরাসরি যোগাযোগ, তাই না? কীর্তির সঙ্গে সঙ্গে অহংকার। যে মানুষের যত বড় কীর্তি, তার সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে অহংকারটা চলে আসে, তাই না? তাই তো দেখি। এবার সেটাকে যদি সারেন্ডার করা যায় কোথাও, তো আদর্শে সারেন্ডার করা গেল। আদর্শটাকে বোঝার জন্য কোনো গাইড লাগে, গুরু লাগে। আদর্শকে বোঝার জন্য গুরু লাগে। তো এইখানে গুরু বলতে যদি টার্মিনোলজিতে যাই, তাহলে ইষ্টবাহীর কথা বলা যেতে পারে। ইষ্টবাহী আর আচার্য দেবের মধ্যে পার্থক্যটা কিরকম হবে? মানে তথাকথিতভাবে আচার্যদেব বলতে এখন মার্কেটে যেরকম চলছে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে আমরা যেভাবেই নাম যাই দিই না কেন, পূজনীয় বুদ্ধদেবের সাথে যখন কথা এই ব্যাপারে, যে না উনিও ওই কথাটা বারবার উঠেছে এক সময়, আগে খুব উঠতো, যে যাই বলি না কেন ভাষায়, নাম বাবা বলি, মা বলি, আচার্য বলি, ইষ্টবাহী বলি, যাই বলি না কেন, নামটায় তো কম এসে যায় না। আচার্য বলতেও কাউকে ক্ষতি নেই যদি সে ঠাকুরের নীতিবিধির একদম উল্টো যদি চলে, বা নীতিবিধির সাথে যদি আপোষ রফা করে, তাহলে সেটা মানা যাবে। তো আচার্য বলতে এরকম যে প্রত্যেকটা মানুষের একজন আচার্য হবে। না ইষ্টবাহীর না ব্যাপারটা তো সেরকম নয়। না, আমার ক্যারেক্টার যেরকম, আমি সেরকম ভাবে একজন ইষ্টবাহীকে চুজ করে নিতে পারি। ঠাকুরের যখন মুভমেন্ট লঞ্চ হয় কোথাও, ঠাকুর কেন, যে কোনো বিষয়ে আমরা যখন কিছু একটা আদর্শ ব্যক্তি থাকে, তার একটা বাদ থাকে, তার একটা নীতিবিধির একটা সেট অফ রুলস তৈরি হয়ে যায় তার এক্সিস্টেন্সের উপর দাঁড়িয়ে, তার নলেজের উপর দাঁড়িয়ে। সেই নীতিবিধিগুলো যখন একটা অনেকে উপকৃত হয়ে এক জায়গায় হয়ে, ওই যে ঠাকুরের বাণীতে আছে না, সঙ্গতি সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা, সম্যক বর্ধন, সবাই মিলে সব দিক দিয়ে তখন দেখা যায় অনেকের ইনভলভমেন্ট এসে যায়, তখন তৈরি হয়ে যায় সংগঠিত হয় একটা সংগঠন, যে সবাই মিলে এক হয়ে চলা। ওখান থেকে অটোমেটিক্যালি একটা সংগঠন বা সাংগঠনিকের ব্যাপার একটা উঠে চলে আসে। আর এই সাংগঠনিক ব্যাপারটাই হচ্ছে তখনই এই প্রবলেমগুলো তৈরি হয়। এইবার শ্রী ঠাকুরের বেলাতেও তিনি বলেছেন, নানা প্রসঙ্গের প্রথম খণ্ডের লাস্ট পেজেও পাবে, চলার সাথীর শেষের দিকেও পাবে। ওখানে ঠাকুর পরিষ্কার বলছেন সংগঠন কখন সৃষ্টি হয়, কিভাবে হয়। হ্যাঁ, ঠিক আছে, বলছে না এক সময় আমি ছিলাম, সৎসঙ্গ ছিল না, সৎসঙ্গ আমার থেকে উদ্ভূত হয়েছে। তা তিনি সৎসঙ্গ একটা তো আছে কথা, যেটা হচ্ছে যে একসঙ্গে যে সাধু সঙ্গ করা, সাধে সঙ্গ মোহি দেয় নিত পরম গুরু দাতা, এ কথাটা পুরনো কথা অনেক, যে সেরকম ইষ্ট বার্তাবহ, মঙ্গল বার্তাবহ মানুষের সঙ্গ করে চলা, অস্তিত্ববাহীর সঙ্গ করা। এইবার ঠাকুরের যখন সংগঠনটা তৈরি হয়েছিল, সেটার নামও সৎসঙ্গ ঠাকুরের মা রেখেছিলেন। ঠিক আছে, তো ওখান থেকে সৎসঙ্গ নামটা। এবং সৎসঙ্গ মানে আমি যদি কোনো সংগঠনটার কথা বলি, এরকম অনেক সংগঠন তৈরি হতে পারে, যে যার জায়গায় মুভ করে। আমেরিকায় যদি কেউ একটা কাজ করে ঠাকুরকে নিয়ে, সৎসঙ্গ কোথায় পাবে? অন্যভাবে অর্গানাইজ হবে, সেটা অন্য কাউকে কেন্দ্র করে হবে, সেখানকার একজন কোম্পানি অফ পিপল। এবার সেইখানে যখন একজন লিডার হবে, একজন প্রিন্সিপাল হতেই হবে। সেই প্রিন্সিপালকে যদি আচার্য বলাই যেতে পারে, কিন্তু এর সাথে ওই স্পিরিচুয়াল আচার্য দুটো আলাদা। স্পিরিচুয়ালি যাকে আমি ইষ্টবাহী বলছি, তার সঙ্গে ওই সাংগঠনিক ব্যাপারটা আলাদা জিনিস। সেটা সাংগঠনের লিডার হতেও পারে, সাংগঠনিক লিডার নাও হতে পারে, সে অটোমেটিক একটা লিডার থাকবে। সেই লিডারটা হচ্ছে সেই ঠাকুরকে ইন্টারপ্রেট করে যেরকম আছেন সেরকমভাবে মানুষের কাছে দেওয়ার। এখন তুমি বলবে লোকজন কিভাবে বুঝবে যে সেরকমই দিচ্ছে নাকি? তার আনসার হচ্ছে সেরকমভাবেই দেওয়ার জন্য তার ঠাকুরের পরিষ্কার করে বলা আছে, একজন থাকবে যে সেটাকে ভেরিফাই করবে আর জাস্টিফাই করবে আজকের ওয়ার্ল্ডের সাথে। ওই ভেরিফিকেশান অ্যান্ড জাস্টিফিকেশান যেটা দরকার, না হলে আমাদের মধ্যে ওই যে আজকে যেটা কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, কনসেন্ট্রেশন আর অ্যাডহিয়ারেন্স তৈরি হবে না। কনসেন্ট্রেশন হচ্ছে যে এক কেন্দ্রিকতা, কেন্দ্রিক অধিগমন, আর অ্যাডহিয়ারেন্স হচ্ছে নিষ্ঠা। একটা নষ্ট হবেই, আর দুটোই দুজনের দুটো ডানার মতো। নিষ্ঠা নষ্ট হলে কনসেন্ট্রেশন ফাও, আর কনসেন্ট্রেশন না থাকলে তো নিষ্ঠা শুরুই হবে না। প্রথম বিষয়টাই যাই, যেটা নিয়ে কথা হচ্ছিল, যে কীর্তির সঙ্গে সঙ্গে ইগো বা অহংকার যেটা আসছে, সেটাকে কীর্তিটাকে কিরকম ভাবে আদর্শে সারেন্ডার করা যাবে? আদর্শই আসেন, আদর্শর জন্যই যখন কাজ হয়ে যাবে, তখন তো কীর্তিটাই প্যাসিভ থাকবে। এখানেই একটা খুব বড় কথা, যে আদর্শ মানে কিসের কথা বলছি। শ্রী ঠাকুর যদি বলে আমার আদর্শ শ্রী ঠাকুর, শ্রী ঠাকুরের জন্য আমি সব করছি, সেটা আদর্শ? এটা বটে, তবে প্র্যাকটিক্যালি দেখা যায়, এটা ঠাকুরও বলেছেন, আইডিয়া মেক্স এ ম্যান ইডিয়েট। ঠাকুর ডাইরেক্টলি বলেছেন নাকি জানি না, ঠাকুর এরকম কথা বলেছেন না জানি, এক্স্যাক্টলি এই কথাটা আমার কোথায় বলা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, যে আইডিয়াল যখন আমাদের কাছে, শুধু আইডিয়া আমাদের বোকা বানায়। আইডিয়া আমরা মূর্ত না দেখলে সে আইডিয়াটা বুঝতে পারি, কিন্তু আইডিয়াল হচ্ছেন সেই আইডিয়াটার ম্যানিফেস্টেড ফর্ম আমরা জানি। তেমনই আমাদের একজন দাপড়ানোর লিডার চাই, যে আমাকে শাসনে, পোষণে, লক্ষণে রাখবে। এখন সে আমাকে শুধুমাত্র যে
কোলে পিঠে মানুষ করবে ওটা না, সে আমাকে কিরম রাখুক না রাখুক আমি তাকে ধরে রাখবো। শ্রী ঠাকুরের এরকম একটা ঘটনা আছে যে একবার তার সামনে বসেছিলেন একজন, সামনে দিয়ে একটা বিড়াল চলে গেল আর পিছন দিয়ে বিড়ালের বাচ্চাটা আসছে, বিড়ালের মাটা এরকম ঘুরে ঘুরে দেখছে বিড়াল ছানাটা আসছে নাকি। তো উনি বললেন হিন্দিতে, मुझे बिड़ाल बिल्ली का बच्चा बहुत अच्छा लगता है, कैसे माँ घूर घूर के देखते हैं कि कैसा वो बिल्ली चल रहा है कि नहीं चल रहा है, এটা উনি বললেন। তখনই উপর থেকে একটা বাঁদর দেখছে লাফিয়ে, ডাল থেকে লাফিয়ে যাচ্ছেন। ঠাকুর বললেন मुझे बंदर का बच्चा बहुत अच्छा लगता है, क्योंकि बंदर का बच्चा बंदर को पकड़ के रखता है। ওইটা হবে ইষ্টবাহীর সম্পর্ক ব্যাপারটা, যে উনি বলবেন না আমার কাছে আসো দল করো হ্যান ত্যান, না, উনি প্যাসিভ, বয়ে গেছে, আমরা ধরে আমি থাকবো। ওনার কাছে টিউশন পড়তে আমি যাচ্ছি। ওনার কাছে টিউশন করতে যাই, আমার দায়িত্ব, আমি যাবো লেগে থাকবো, তার ওটা কোনো ম্যাটার আমার না। কাছে অন্য অপশনও আছে টিউশনই হ্যাঁ, পড়ার অন্য জন্য। অপশন আছে, কিন্তু আমি আমি ওনাকে চুজ করেছি। আমি চুজ করেছি, এইটা হচ্ছে ইষ্টভাই। ওনার পড়ানো ভালো লাগে তাই জন্য, ওনার ওনার পড়ানো- ব্যক্তিত্বটাকে ভালো লাগে তাই জন্য। হ্যাঁ, এবার ব্যক্তিত্ব ভালো লাগার অনেক ব্যাপার আছে, আমার আমির খানেরও ব্যক্তিত্ব ভালো লাগতে পারে। তখন দেখা যাচ্ছে যে আমি ঠাকুরের আচরণগুলোর সাথে মিল পাচ্ছি, এবং আরেকটা মজা, যেখানে উনি পারবেন না সেখানে উনি বলেও দিচ্ছেন এবং ধরিয়ে দিচ্ছেন যে এটা করণীয়, উনি এটা করছেন এবং সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছেন এটা করণীয়। এটা কিন্তু এই যে তার মানে তার প্রিন্সিপালের সাথে আপোষসভা করতে পারে না, আমার নীতিবিধির সাথে আপোষ, পারুন না পারুন সেটা আলাদা ব্যাপার, সেটা অবশ্যই দেখতে হবে যে সবটাই যদি কথা হয়ে যায় তাহলেও আবার হবে না। এখানে একটা কমন সেন্স ম্যাটার করে, যেমন নিজের বাবা মা জানে সত্যি ছেলে মেয়েকে তাই শেখাবে ইউজুয়ালি, যে সত্যি কথা বলা ভালো, মিথ্যে কথা বলা পাপ, এবং বোকাও দেবে মিথ্যে কথা বলার জন্য, সে নিজে মিথ্যে কথা বলুক না বলুক। ওখানে একটা অদ্ভুত একটা মঙ্গলাকাঙ্ক্ষা লুকিয়ে আছে, ওই লেভেলের মঙ্গলাকাঙ্ক্ষা বলা একজন মানুষ দরকার, যে ইষ্টকে বুঝেছে। সেটা যদি নিজের বাবা মা হয় তাহলেও হয়, কিন্তু দেখা যাচ্ছে ঠাকুরের মত সেই ওইটা তো থাকবেই, প্লাস ঠাকুরের সেই ইম্পেটাস পাওয়ার জন্য যদি তার পরিবারের মধ্যে কাউকে পাওয়া যায় তাহলে ভালো, অভাবে কৃষ্টিঘাত। কিন্তু আমি এই মুহূর্তে যা দেখতে পাই বা আমরা অনেকেই দেখেছি, এবং সেটা হচ্ছে যে অভাব অতটা হয়নি, আসে, পাওয়া যায়, খুঁজে নিতে হবে, খুঁজে সে নিজের নিজের ইয়ের ওপরে দাঁড়িয়ে যেতে হবে, নিজেকে খুঁজে বার করতে হবে, এটাই মিশন। এইটা হলো একটা জাস্ট গাইডলাইন, এবার কাজ করতে হবে, এটা কাজ ইমিডিয়েট স্টার্ট করতে হবে। কাজটা কি? কাজটা আচার প্রচার, তার মানে কাজটা নিজের ওপর, নিজের ওপর অবশ্যই, একটু বোরিং ব্যাপার না? কখনোই বোরিং ব্যাপার না। কোথাও গেলাম, গিয়ে কিছু কাজ করলাম, সেটা সহজ কাজ। না, যদি না, নিজের ওপর কাজ করতে হতো, কোথাও যাওয়াটা হচ্ছে না, নিজের অ্যাকশনটা কম। উপর না, নিজে কাজ করতে বলা হয়েছে, লাঙল চালাতে বলা হয়েছে, নিজের গায়ের উপর লাঙল চালাতে বলা হয়নি। গায়ের উপর লাঙল মানে আক্ষরিক অর্থে ওইটা না। লাঙল যদি আমি মাটিতে চালাই, হ্যাঁ। ওখানে নিজের কাজ হচ্ছে যে আমার মাসেল স্ট্রং হবে, আমার উপর ধান হবে না, ধান বাইরে হবে, মাসেল আমার স্ট্রং হবে। তেমন অন্যকে যাজন করে নিজের ব্যক্তিত্ব হবে, আর অন্যের ঠাকুরকে জানবে, সে আবার যখন যাজন করবে তার ব্যক্তিত্ব হবে। তো আমি ইভেনচুয়ালি তার মধ্যে হওয়ার বীজটা বুনে দিলাম। ওই জন্য ঠাকুর বলছেন বাঁচা বাড়ার রীতি নিয়ে ইষ্টে থেকে অধিষ্ঠান, সেই নীতিতেই পরিস্থিতির তুলেই ধরে মন প্রাণ, যাজক জানিস তাকেই বলে ইষ্ট স্বার্থী প্রাণের টান, হৃদয় জোড়া পরাণ কারা তারই সেবার অভিযান। এইটা ঠাকুর ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য যাজন চলবে। যাজন করতে গিয়ে দেখা যাবে আমার কুলাচ্ছে না আমার নলেজে, তখন নিজেকে পড়তে হবে বা জানতে হবে, তখন জানতে হচ্ছে। তখন দেখা গেলো যে আমার পড়েও লাভ হচ্ছে, একটু বোঝার লোক চাই, বা অনেক সময় করে দেখালে খুব সোজা হয়, এইভাবে করো তাহলে সোজা হয়, তখন ওরকম চলে যায়। প্রয়োজন হলে সেরকম মানুষ হলে সে তার টাচেও শিক্ষা হয়ে যায়, সে এমনভাবে দেখিয়ে দিল, এমন ব্যক্তিত্ব এমন করে দিল, সেটাতেও কাজ হয়ে যায়। এখান থেকেই চলে আসছে সাধ সঙ্গ। ওই জন্য সাধ সঙ্গের ডেফিনেশন ওই সন্ত মতে আছে যে একজন ভালো মানুষ, যে একজন কী বলে ওটাকে, অভিজ্ঞ সৎসঙ্গীকে সাধ বলা হয়। এই মতে চলার একজন অভিজ্ঞ মানুষকে সাধ, SAADH, তাদের ইভেন তাদের সাধ গুরুও বলা হয়, সাধ গুরুও বলা হয়, এটা আছে, বুঝলে পাওয়া যাবে যে ইভেন সৎগুরু না, সাধ গুরু। সদ্গুরু বলে ব্যাপারটা অন্যদিকে চলে যায়। অন্যরকম স্পেলিং টেলিং করেছে, কিন্তু আছে, অ্যাকচুয়ালি বইতে আছে, সাধ গুরু বলা হয়। তো ওরকম এই যে যাদের বলছো তুমি, ঠাকুর বলছেন গুরু কিন্তু যে ইষ্ট কিন্তু পুরুষোত্তম আসেন ধর্ম স্থাপনায়, গুরু কিন্তু তারই পর্ষদ, তারাই বহে দুনিয়ায় পর দুনিয়ায়। তো ওরকম তো তারা তাদের গুরু, তুমি যে বললে গুরু বলা হবে কথার কথা, গুরু টিচার, স্কুলের টিচার, এই টিচার। আমরা যখন জয় গুরু বলি সেটা কিন্তু পুরুষোত্তম গুরুর কথা বলছি। জাগরণ। হ্যাঁ, এই হলো ব্যাপার, এই না হলে ওটা খুব মুশকিল। আজকে ওই যে একজনের জায়গায় গেলাম, সে এই নিয়ে কথা হলো, ইষ্টবাহীর ব্যাপার, এছাড়া হবে না। আপনি যত বড় হয়ে যান, যা হয়ে যান, যখনই কীর্তি চলে আসছে, যতটা ইগো চলে আসছে, কারোর প্রতি সারেন্ডার করা, আবার ঠাকুরের প্রতি সারেন্ডার, আদর্শের প্রতি সারেন্ডার, সেটা যদি ওই
মানে আকাশের ভগবান করে রেখে দেওয়া হয়, তার কাছে সারেন্ডারটা নামেই সারেন্ডার হয়ে থাকে। কিন্তু যদি ইষ্টবাহী চলে আসে তখন তার কাছে সারেন্ডারটা আরও ভালো করে হয়। ওই ইষ্টবাহীকে যেহেতু আমি দেখতে পাচ্ছি সামনাসামনি, তার আচরণ দেখতে পাচ্ছি, তিনি আমার আচরণ দেখতে পাচ্ছেন, সেখানে একটা তো নত হওয়াটা একটা ইষ্টবাহী অহংকারের হলে সঙ্গে মারপিটের আপোষ ব্যাপার চলে আসছে, শাসনের ব্যাপার চলে আসছে। অনেক সময় মনে হয় মা তো জানে না, কিন্তু মা ধমক দেবে, আমার উপর দাপট করবে, আমার ইচ্ছা করছে এখন এটা ঠিক, এটা করবো, করতে দেবে না। এই যে আমার কথা চলবে না, সারেন্ডার কথাটার মধ্যেই আছে সার প্লাস রেন্ডার। সার মানে অ্যাবাভ, রেন্ডার মানে সার্ভিস। কাউকে অ্যাবাভে রেখে সার্ভিস দেওয়া, অবশ্যই সে সার্ভিসটা আমার ইষ্ট বিরোধী হবে না, আমি মাকে মাংস খাওয়াবো না, কিন্তু কিন্তু অযথা জ্ঞান দেব না, জ্ঞান নেব আমি। এই যে দাদুর কথা হচ্ছিল, পূজনীয় বুদ্ধদেব দাদুর কথা হচ্ছিল, আমার এরকম অনেক সময় হয়েছে, বাড়িতে হয়তো কিছু হচ্ছে যে বাবাকে বলে বাবা একটা কথা বলছে বা মা একটা আমি বোঝাতে যাই, ঠিক হচ্ছে না, আমি বোঝাবো, তখন দাদু বলছে না বলা যাবে না, তুমি বাবা মাকে জ্ঞান দিতে পারবে না। তো এটা শুনে অনেকে রেগে যাবে যে বাবা মাকে জ্ঞান দিতে পারবো না, বাবা মা ভুল করলে। ব্যাপারটা কি তাই? ওটা তাদের জন্য বলা হচ্ছে না, তাদের দরকার জ্ঞানের, সেটা আলাদা ব্যাপার। আবার আমারও ওই শাসনে থাকা এটারও দরকার। এটা কিন্তু তাহলে অমঙ্গলের সাথে আপোষরফা না। তাহলে তাদের যদি কখনো সামনে কাউন্সিলিংয়ে, তাহলে তাদের যদি কখনো কাউন্সিলিং বা যদি কিছু প্রয়োজন হয়, সেটা কে করবে? সেটা অন্য মানুষ আছে করার, তুমি না। একজন ঠাকুরের বাণী আছে যে পিতা, আরে মনে পড়ছে না, যে ছিল না শিব, শিব জ্ঞানদাতা তিনিই জানো, শিব রূপেতে তিনি তোমার। হ্যাঁ, আমাদের শাস্ত্রেও আছে হ্যাঁ। পিতা শিবের প্রতীক। মানে ওরকম ভাবে যে পিতাকে বা বাবা মাকে ওই জায়গাটা রাখতে, হ্যাঁ তার মানে শাসন করবো না কি একদম তা না, সেটা করবো, কিন্তু ওই জায়গাটা মাথায় রেখে। আজকে যদি রাত্রেবেলা ঝামেলা হয়, কালকের যতটা সশ্রদ্ধ ঝামেলা, যেটাকে আজকালকার করে ওটা না, সশ্রদ্ধ রাগ হলেও কালকে সকালে গিয়ে প্রণাম করে পাশে বসা আনকন্ডিশনালি, কোনো ওর সাথে কোনো সম্পর্ক নেই, মারপিট মানে আগে তোমার উপর অত্যাচার করছে, ধরো তোমার মা বাবার মাথা খারাপ হয়ে গেছে, অত্যাচার করছে, কিন্তু আনকন্ডিশনালি পরের দিন রিসেট হয়ে যাবে সেটা রাত্রেবেলা। এই আনকন্ডিশনালি শাসনের আন্ডারে থাকা, এইটা দরকার। এবং সেই মা বাবা তো সবসময় ইষ্টের সব জানা থাকে না, তখন ইষ্টবাহী মানুষের সাথে ওইরকম একটা সম্পর্ক দরকার। এটাই গুরুগৃহে থেকে শিক্ষার রীতি। গুরুগৃহ তো পাই না, তবে এই সঙ্গটা পাই, তাই সৎসঙ্গ আন্দোলন। এ ছাড়া হওয়ার জন্যে, ওই জন্য এটাকেই ঠাকুর এক্সট্রাপোলেট করে, এক্সাজারেট করে পুণ্যপুঁথিতে এক জায়গায় বলছেন, তোমার গুরু চোর হলেও চলবে যদি তুমি নিষ্ঠার সাথে তাকে পালন করো। এটা ওই সেন্সে বলছে, ওই জন্য কনটেক্সট বুঝতে হয়। এই জন্য বলা হচ্ছে যে তুমি শাসনে থাকবে, তৈরি হয়ে যাবে। কাঠিয়া বাবা পিটিয়ে পিটিয়ে তৈরি করতো ছাত্রদের, অত্যাচার করতো। একটা কার যেন কথা বলছিল, অন্ধ হয়ে গেছিল, অন্ধ হয়ে একটা খাদে পড়ে গেছিল, মনে পড়ছে না, ভ দিয়ে নাম না কি নাম ছিল, হ্যাঁ, অহল্লার আর তার গল্প বলতেন ঠাকুর। পড়ে গেছিল খাদে পড়ে, তার উপর অত্যাচার, নির্মম অত্যাচার করলেন তার গুরু। সে যখন খাদ থেকে দেখছে অনেকদিন আসে না কোথায়, গিয়ে দেখছে খাদের মধ্যে পড়ে আছে, তাকে তুলে বার করা হলো। তুই বলছিস কাঁদছিস কেন? অন্ধ হয়ে গেছে, চোখের মধ্যে নষ্ট হয়ে গেছে, খাবারে রিকেটের মতো হয়ে গেছে, খাবার না পেয়ে। কাঁদছিস কেন তুই? ও বলছে আপনার সেবা করতে পারিনি কদিন, আপনি কিভাবে খাবেন, কিভাবে থাকবেন, কি করছেন সেটা আমি বুঝতে পারছি না। কে আপনাকে খেতে দিল এতদিন, কি করলো, আমি তো ছিলাম না। এইটা ভাবছিল। তখন গুরু ওকে বললো তুমি ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়ে গেছো। এটা কাঠিয়া বাবার গল্প? কাঠিয়া বাবার না, এটা কার গল্প আমার মনে পড়ছে না, আলোচনা প্রসঙ্গে আছে। এটা তো সেই মহাভারতের প্রথম। মহাভারত, হ্যাঁ, ওইটাই। তখন বলছে যে তুমি ব্রহ্মজ্ঞানের অধিকারী হয়ে গেছো। অশ্বিনী কুমারকে ডেকেছিল না চোখ ঠিক করে? সেটা আলাদা ব্যাপার, আমি যাচ্ছি না সেটা। ওই গল্পটাই তো। হ্যাঁ, তার মানে ব্যাপারটা দেখো কোথায় ব্রহ্মজ্ঞানটা, ব্যাপারটা কি হলো আলটিমেটলি। কারণ কি ব্রহ্মজ্ঞান পেয়ে গেল ওই কুয়োর মধ্যে পড়ে না, অনুরাগটা দেখে দিল। আধ্যাত্মিকতাই ওটা, আত্মিকতা, অধিগমন বা অনুচলন, কারোর অধীনে থেকে চলায়। এছাড়া আধ্যাত্মিকতা বাকি সব ফালতু। যত আধ্যাত্মিকতা করে দিই, যে লেভেলে যতদিন নাম ধ্যান করে যা খুশি করে, ওইটা ছাড়া হবে না। তাই নাম করার মধ্যেও নম ধাতু আছে, মানে আনত হওয়া, আনত না হলে